বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে যে নিজের স্বামীর কাছ থেকে সতীন ঘরে আনার মতন সারপ্রাইজ পাবো ভাবিনি কখনো। আজকে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো এবং একই সঙ্গে আজকে আমাদের ছোট্ট সংসারে একজন থেকে 3জন হবার আনন্দটুকু প্রকাশ করার কথা ছিল আমার সাগরের কাছে। কিন্তু সেই আনন্দ যে কেবল আমার ভেতরেই সীমাবদ্ধ থাকবে সেটা কখনো কল্পনাতেই আসেনি। যেদিন আমি অনুভব করি আমার ভেতর অন্য ছোট্ট একটা প্রাণের অস্তিত্ব আছে, সেদিনেই ঠিক করি আর সপ্তাহখানেক পর তো আমাদের প্রথম বিবাহবার্ষিকী। সেই শুভ দিনেই সাগরকে আমাদের অনাগত সন্তানের কথা বলবো। স্মৃতি হয়ে থাকবে সেই মুহূর্তটা আমাদের জীবনে। সাগরের জন্য সারপ্রাইজ রেখেছিলাম, কিন্তু কে জানতো ভাগ্যে রয়েছে সাগরই আমাকে আমার থেকে দ্বিগুণ বড় সারপ্রাইজ একেবারে পরিপূর্ণ করে দেবে, যার কারণে আমাদের পথ চলা হয়তো এখানেই সমাপ্তি ঘটবে। আসলেই কি সমাপ্তি ঘটবে আমাদের পথ চলার, নাকি আমাকে আরো অন্য কোনো ঝড়ের জন্য নিজেকে তৈরি করতে হবে? এইভাবে সেজেছ কেন এই ভোর সন্ধেবেলা? তুমি জানো না তোমাকে সাজলে কেমন দেখায়? কোথাও যাবে বুঝি? আচ্ছা, সে যেখানে যাবার যেতে পারো, তবে একটা কথা শুনে রাখো, এ হচ্ছে কলি। ওকে আর আমাকে বর আর বধূর বেশে দেখে নিশ্চয়ই তোমার বুঝতে বাকি নেই যে ও আমার সদ্য বিয়ে করা বিবাহিতা স্ত্রী। সাগর কি সুন্দর করে বলে দিল কলি ওর স্ত্রী। একবারও ভাবলো না দাঁড়িয়ে থাকা মেয়েটিও বোধহয় তার স্ত্রীর পরিচয় তার সামনে আছে। সে কথা যদি ভাবতো, হয়তো কলি আজকে সাগরের পাশে দাঁড়িয়ে থাকতো না। অশ্রুসিক্ত হয়ে গেল দু চোখ। কিন্তু কথায় আছে না, চোখ ভরে জল এলে চোখেই তো, কিন্তু কথায় আছে না, চোখ ভরে জল এলে চোখেই তা ফেলো মুছে। ঠিক সেরকমই আমিও চোখের জল সামনে না আসতে দিয়ে ওদের সামনে থেকে সরে আসলাম। সাগরের গলার আওয়াজ শুনে আমার শ্বশুর শাশুড়ি দেবর যা ননদ সবাই নিচে নেমে এসছে। সবার সামনে আমার দাঁড়িয়ে থাকতে ও কেমন কুণ্ঠা বোধ হচ্ছে। কিন্তু আপাতত পরিস্থিতিতে চুপ করে রইলাম। আমার শাশুড়ি মা তার নতুন বৌমার কাছে গেলেন। আমার শ্বশুরমশাই বেশিরভাগ সময়ই নির্বাক থাকেন আমার শাশুড়ির সামনে। খোকা, এই মেয়েটিকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, একবার তো বললাম না কি? ওকে দেখো একবার ভালো করে। কলি দেখতে কেমন সুন্দর, ওই প্রিয়ার থেকে আরও ভালো দেখতে। এবার দেখবে কলির সঙ্গে আমি ঠিক কতটা সুখে থাকি। বুঝেছ? তুমিও তোমার প্রতিবেশীদের মুখের উপর জবাব দিতে পারবে তোমার পুত্রবধূ কোনো কালী মূর্তি নয়, তাদের ছেলের বউয়ের থেকে 1000 গুণ সুন্দরী। কথাগুলো বেশ উৎফুল্ল মনে সাগর তার মাকে বলছিলেন, আর আমার শাশুড়ি মাও খুব মনোযোগ সহকারে ছেলের কথাগুলো শুনছেন, যেন অতীব কাঙ্ক্ষিত কথাগুলো তিনি শুনতে পেয়েছেন। হয়তো সেটাই চাইতেন তিনি। সাগরের দ্বিতীয় বিয়ে করার কারণ আমার সন্তান জন্মদানে অক্ষমতা কিংবা আমার কোনো শারীরিক অসুখ, এরকম কোনো কিছুই নয়। আমি দিব্যি সব দিক দিয়ে সুস্থ আছি। শুধু সমস্যা একটাই, আমার গায়ের রং কালো। আমি তার দ্বিতীয় স্ত্রী কলির মতন দেখতে সুন্দর নই। হ্যাঁ, বিয়ের শুরুতেই আমি বুঝেছি সাগর এই বিয়েটাতে মত নেই। বিয়েতে বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন আমার বাবা মা আমার শাশুড়ি মাকে, অথচ সেই টাকাগুলো দিয়েছিলেন আমার বাবা মা যাতে তাদের মেয়েটির সুখে থাকতে পারে। শ্বশুরবাড়িতে এসে যে খুব একটা সুখে আছি এই কথাটা বেশ জোর দিয়ে যে বলবো তার উপায় নেই, কারণ বিয়ের পরদিন পাড়া প্রতিবেশীর নতুন বউ দেখতে এসে মুখ টিপে হাসতে দেখেছি যে আমি। বলা বলি করছিল সাগরের মতন একটা সুদর্শন যুবকের জন্য আমার মতন একটা শ্যামলা রঙের মেয়েকে কি করে বৌমা করে আনলেন। তখন আমি সবটা শুনেও যেন কিছুই শুনিনি। বিয়ের 1 সপ্তাহ সাগর আমার কাছে ছিল, তারপর ব্যবসার কাজের জন্য 6 মাস পর ফিরে আসে। অন্য জায়গায় যে ব্যবসা ছিল সেখানে লস হতে থাকে, তাই বাধ্য হয়ে সাগর সেখানেই থেকে ব্যবসা সামলাচ্ছিল। মাসে 2-1 বার দেখা করে যেত পরিবারের সঙ্গে। সাগর কখনোই আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি বিয়ের 1 সপ্তাহ পর্যন্ত। দরকার হলে কথা বলতো কিংবা চুপচাপ থাকতো।
তবুও সাগর কখনো আমার সঙ্গে কোনো রূপ খারাপ ব্যবহার অবধি করেনি। যেই না অফিস থেকে ফিরে আসলো প্রায় 7 মাস পর, অমনি সাগর ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। আগে তো দরকার হলে কথা বলতো আমার সঙ্গে, আর মাঝে মধ্যে একটু আধটু গল্প করতো। কিন্তু ফিরে আসার পর থেকে দরকার হলে কিরকম করে কথা বলতো আমার সঙ্গে। তখন থেকে শুরু হয় সাগরের বদলে যাওয়া। অযথাই আমার উপর রেগে থাকতো সব সময়। আমি কিছুতেই কিছু বুঝতাম না, সাগর কেন রেগে আছে আমার উপর। ও তো কখনো আমার গায়ের রং নিয়ে কোনো কথা বলেনি, তাহলে এরকম কেন করছে? এখন বুঝতে পারছি, ততদিনে সাগর কলিতে মজেছিল, তাই আমাকে ভালো লাগেনি। তারপরেও ফিরে এসে বেশি দিন থাকেনি, আবারও চলে গেছিল ব্যবসায়ের কাজে অন্য জায়গায়। আর তখন থেকেই সাগরের পরিবর্তন ব্যাপক। কলি, তুমি ভেতরে যাও তো। শোনো প্রিয়তা, তুমি ওই নিচের রুমটায় থাকবে এখন থেকে, বুঝেছো? আমি মাথা তুলিয়ে হ্যাঁ নামক সম্বোধন করে সেই রুমে চলে আসলাম। সাগর নিশ্চয় এখন কলিকে নিয়ে তার নতুন জীবনে পা রাখবে, আর আমি অন্ধকার জীবনের অতলে ডুব দিলাম। সকাল হতেই সবার পেটে পড়ে আমার বানানো চা। সেই মোতাবেকই রান্নাঘরে এসেছি চা বানাতে, তারপর নাস্তা বানাবো। 5টা বাজে, সকালের আলো ফুটতে শুরু করেছে। রাত্রে ঘুম হয়নি, সকালবেলা রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে। কাজের মাঝে থাকলে যদি একটু ভালো লাগে। চা বানানো শেষ, কাপে ঢালার সময় দেখতে পেলাম আমার স্বামীর সদ্য বিয়ে করা স্ত্রী কলি দাঁড়িয়ে আছে। শুনেন, চায়ের কাপগুলো আমি দিয়ে আসছি সবাইকে। আমার থেকে অনুমতি না নিয়ে কাপগুলো নিয়ে ওপরে চলে গেল কলি। বেশ বুঝতে পারছি হয়তো এখন সবাইকে গিয়ে বলবে চা সে বানিয়েছে, সবার কাছে ভালো বৌমা সাজবে। আমি সেদিকে মন না দিয়ে নাস্তা তৈরি করতে লাগলাম। আপাতত এসবই তো হবে, এর সংসারে আমাকে সহ্য করে নিতে হবে। নাস্তা আমি পরিবেশন করে দিচ্ছি, আপনি যান আপনার রুমে। এগুলো তো আমিই করি, আজকে তুমি? এখন থেকে আমার আমার একটু কম করবেন, ভুলে যাবেন না এখন আমিও আছি। সত্যি তো, বলল কলি। এখন তো সেও আছে। আমি প্রত্যুত্তর না করে নিজের রুমে চলে গেলাম। কথা বললেই কথা বাড়বে। আমার রুম থেকে ডাইনিং টেবিলটা দিব্যি স্পষ্ট দেখা যায়। আমার ছোট যা সেরকম কোনো কাজই করতো না, সব কাজই বলতে গেলে আমি করতাম। সবাই রান্না খেয়ে নতুন বউয়ের প্রশংসা করছে, ভাবছে খাবারগুলো বোধহয় কলি বানিয়েছে। অথচ এই এত বছরে আমার রান্নার সুখ্যাতি তারা করেনি নি বলতে গেলে। আমি শুধু ভাবছি মেয়েটা প্রচণ্ড চালাক, কি সুন্দর করে আমার বানানো চা নাস্তা নিজের বলে চালিয়ে দিল। সেদিক ওরকম মন মানসিকতা আমার নেই, তাই চুপ করে রইলাম। রুমে বসে বসে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছি, খোলা আকাশের দিকে চেয়ে। দরজা খোলার আওয়াজ পেতেই পেছন দিকে ফিরে তাকাতেই সাগরে দেখা পেলাম। সে তো এখন অফিসে যাবে। সাগর প্রতিদিন অফিসে যাবার আগে আমার সঙ্গে দেখা করে যেত। প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কখনো মুখ ফুটে বলেনি ভালোবাসি আমাকে। কিন্তু আমি বুঝতাম হয়তো বলতে পারে না, কিন্তু ভালো তো বাসে। কিন্তু ধারণাটা ভুল, ভালোবাসলে এরকম হতো না। আজকেও এসছে, কিন্তু আজকের দিনটি তো পুরোই অন্যরকম। তাহলে আজকে কেন এসছে? আপনি আমার রুমে হঠাৎ করে কেন? ভুলে গেছো? আমি এখন অফিসে যাব। অফিসে যাবার আগে কখনো তোমার সঙ্গে দেখা না করে যাই আমি? আজকে তো অন্যরকম, কলিকে তো নিয়ে এসছেন তাই না? তাহলে ওর সঙ্গেই তো দেখা করে যাবেন। ভুল বুঝছো, আমি অপারগ, আমাকে এটা করতেই হতো। শুধু এইটুকু জেনে রাখো, সময় এলে সবটা বুঝবে প্রিয়তা। আপাতত আমি কিছুই না বলতে পারবো আর না করতে পারবো। সাগর চলে গেল, কিন্তু শেষের কথাটি শুনে বুঝতে পারলাম না আমি। ওদিকে রান্নাঘরে চিৎকারের আওয়াজ আসছে। ভালো করে শুনে বুঝতে পারলাম ওটা কলির আওয়াজ। গিয়ে দেখতে পেলাম কলি ডাইনিং টেবিলের কাছে পড়ে আছে। আমাকে দেখেই সে বলতে লাগলো, হয়তো আমাকে আপনার পছন্দ নয়, কিন্তু তাই বলে এইভাবে প্রতিশোধ নেবেন আপা? এটা আমি কল্পনাও করিনি। এরকমটা কেন করলেন? কলির কথায় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। আমার বানানো চা নাস্তা নিজের নাম করে সবাইকে দিল, তাও কিছু বললাম না। আর এখন এই নতুন নাটক করছে। তুমি কিচ্ছু করনি, তুমিই তো এখানে তেল ফেলে রেখেছিলে যাতে আমি পরে ব্যথা পাই। ভুলে যেও না, আজকে আমি ডাইনিং টেবিলের পাশে আসিনি সকাল থেকে।
সবটা তো তুমিই করেছো। হুম, সেই জন্য তো আপন প্রতিশোধ নিলেন এরকমটা করে। আমি এবার সবটা বুঝেছি। কলির কথায় বোঝা গেল ও বেশ চালাক মেয়ে। বাড়িতে আসতে না আসতেই সবার সামনে আমাকে খারাপ করার চেষ্টা করছে, অথচ আমি কিনা ওকে সাহায্য করেছি সকালবেলা। বলি বৌমা, গায়ের রঙের মতন তোমার মনটাও এত কুচুটে কেন বলো দেখিনি? একটু বদলাতে পারো না নাকি? মেয়েটা আসতে না আসতেই শুরু করে দিয়েছো, এমন কেন করো? আহ রাজিয়া, তুমি বৌমাকে এভাবে বলো না তো। ওর মনেও তো কষ্ট হয় নাকি? এই তোমার জন্য, হ্যাঁ তোমার জন্যই আমার ছেলে ওকে বিয়ে করে এনেছে। রত্ন চিনলা না রাজিয়া, বুঝলে? খালি চকচক করলেই শোনা হয় না, সেটা তো এতদিন বুঝোনি। কিন্তু আমি আজকের পরিস্থিতি দেখে এটা বুঝতে পারছি, চকচক সোনা চিনতে তোমার আর বোধহয় দেরি হবে না। বাবার কথা শুনে মা রেগে উপরে চলে গেলেন। এই বাড়িতে বিয়ে হওয়ার সূত্রপাত ধরতে গেলে আমার শ্বশুর মশাই। উনি নিজে পছন্দ করে এনেছিলেন আমাকে। ওনার ব্যবহারে কখনো মনে হয়নি আমি আমার বাবাকে পাইনি। আমার বাবা মারা গেছে কয়েক মাস আগে। মা এখন ভাইয়ার সঙ্গে থাকে। বাবা থাকতে ঢাল হয়েছিল আমার পাশে। বাবা এখন নেই। বাবার জায়গাটা বেশ শূন্য শূন্য লাগলেও এই শ্বশুর মশাই সেই অভাব খানিকটা পূরণ করে দিয়েছে। উনি আমার মাথায় হাত রেখে কিছুক্ষণ কথা বলে চলে গেল উপরে। এতক্ষণ বাড়ির এক কোণে চুপটি করে দাঁড়িয়ে থাকলেও এবার নিজের রুমে গেলাম। রুমে যেতেই রাজীবকে দেখে চমকে উঠলাম। কি সুন্দর করে সে আমার বেডের উপর বসে আরামে মোবাইল টিপে যাচ্ছে। অবাক হলাম, উনি এই বাড়িতে হঠাৎ করে, তাও একেবারে আমার রুমের ভেতর। আপনি আমার রুমের ভেতর আসলেন কখন? ওই তো, তুই কোথাও যেন ছিলিস। তোর শ্বশুরমশাই আমাকে বলল তোর রুমে যেতে, কারণ আসার সময় তোদের ওই ড্রয়িং রুমে একটা মেয়েকে বসে থাকতে দেখেছিলাম। পরে জানতে পারি সাগরীটাকে কালকে বিয়ে করে এনেছে, মানে এক কথায় তোর সতীন। হুম, সে যাই হোক না কেন, আপনার কি? আপনি কেন এসেছেন এখানে? এখনো আগের মতন খারাপ ব্যবহার করছিস? এই জন্যই তোর কপালে সতীন জুটেছে রে পিওতা, বুঝলি তো? ছিলিস তো কালো মেয়ে, তাও আবার এত কিসের দেমাক তোর, সেটাই তো বুঝছি না। এবার দেখ কেমন লাগে, তোর অবস্থা দেখতে এসেছি, বুঝলি? আমাকে যে অপমান করেছিস না, বারবার ফিরিয়ে দিয়েছিলি, এখন বুঝ সেটার মজা। দেখ কেমন লাগে সতীনের সংসার করতে। এ তো কেবল শুরু, দেখ সামনে তোর জন্য ঠিক কি অপেক্ষা করছে। উপরোক্ত কথাগুলো বলেই রাজীব বাড়ি ছেড়ে চলে গেল। আমি বুঝলাম না উনি ঠিক কী কারণে এসছে এই বাড়িতে, আমাকে কথা শোনানোর জন্য নাকি আমার করুণ পরিস্থিতি দেখার জন্য। যাই হোক, উনি যে চলে গেছেন এতেই আমার শান্তি। ওনাকে দেখলেই অসহ্য লাগে একেবারে। বাবা থাকতে সব সময়ই আমাকে এই বদ লোকটার হাত থেকে রক্ষা করেছে। রাজীব ভাইয়ের সম্পর্কে আমার বড় চাচাতো ভাই হয়। আমাদের বাড়ি ছেড়ে আধা ঘন্টার দূরত্বে ছিল ওনাদের বাড়ি। উনি মোটেও কোনো সুবিধার মানুষ নন। উনি চাইতেন আমি ওনাকে বিয়ে করি। স্কুল কলেজের রাস্তা আজকে কতবার ওনার ভালোবাসি ভালোবাসি বলে আমায় কতবার যে বিরক্ত করেছে তার ঠিক নেই। ওনার একটাই কথা, আমার গায়ের রং অত ফর্সা নয়, তবুও কেন আমি ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমার তো ওনাকে সাদরে গ্রহণ করা উচিত, কিন্তু উনি যে ঠিক কী রকম স্বভাব চরিত্রের সেটা আমার বাবা বেশ ভালো করেই জানতো। উনি যে কী পরিমাণ বদ লোক সেটা উনি আমাকে হাড়ে হাড়ে বুঝিয়েছেন। কম বিপদে পড়িনি ওনার জন্য। কত চড় থাপ্পড় মেরেছি, অপমান করেছি, তার হিসেব নেই। শেষমেশ বাবা সাগরের সম্বন্ধটি আসতেই আমার বিয়ে দিয়ে দেন। প্রতিবেশীরা নানান কথা বললেও আমার স্বামী কখনো আমাকে কালো বলে কোনো কথা বলেনি। আমার শ্বশুরমশাই ছিলেন আমার দ্বিতীয় বাবা। জায়ের সঙ্গে সেরকম ভালো সম্পর্ক না থাকলেও তিক্ততার সম্পর্কও নেই বলতে গেলে। আমার দেবরদেরও বিয়ে হয়েছে এই তো সবে সবে, মাস চারেক হবে বোধহয়। সব মিলিয়ে ভালোই ছিলাম, কিন্তু সুখ হয়তো আমার কপালে বেশি দিন সহ্য হয় না, যার উদাহরণস্বরূপ কলি। এসব কথা না ভেবে রুমের জানালার দিকে চেয়ে বসে আছি। কি সুন্দর প্রকৃতি! কি হতো যদি আজকের সকালটাও যদি এরকম সুন্দর হতো। ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। যা হবার নয় তাও হয়তো কোনো দিনেই হবে না। বেলা
8টার ঘরে গিয়ে পৌঁছেছে, এখনো কিছু খাইনি, পেটে খিদেও লেগেছে। রান্নাঘরে গিয়ে দুটো রুটি খেয়ে কাজে লেগে পড়লাম। আমাকে সাহায্য করতে পাখি মানে আমার যা এসছে। সমস্ত কাজকর্ম শেষ করে নিজের রুমে এসে শুয়ে রয়েছি। নিজের রুম বলতে সাগরের রুমে নয়, এটা অন্য রুমে এসছি। পাখিকে বলে দিয়েছি সবাইকে খাবার পরিবেশন করার কথা। নিজের রুমে এসে শুয়ে পড়েছি। সাগর কাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম প্রিয়ার রুমে যায়। গিয়ে দেখতে পায় প্রিয়তা ঘুমোচ্ছে আরাম করে। সেই যে দুপুরে ঘুম দিয়েছে এখনো ওঠেনি। হয়তো কালকে রাত্রে নির্ঘুমের ফলে আজকে এই স্বস্তির ঘুম। প্রিয়তার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। সাগরেরও বুঝতে বাকি নেই ঠিক কোন কারণে প্রিয়তার এই অবস্থা। সাগর প্রিয়তার মাথায় হাত রাখলো, কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল যাতে প্রিয়তা টের না পায়। আমি সব ঠিক করে দেব প্রিয়তা। এই সব দিন শীঘ্রই বিদায় নিবে আমাদের জীবন থেকে। শুধু ওই কুৎসিত লোকটাকে একবার খুঁজে তো পাই, তারপর সকল আধার কেটে যাবে আমাদের জীবন থেকে। সাগর প্রিয়তার রুম ছেড়ে নিজের রুমে গেল, যেখানে কলি বসে রয়েছে। সাগরের কলিকে এখন এই রুমে দেখে বিরক্ত লাগলেও যে কিছু করার নেই। কলিও তো তারই মতন পরিস্থিতি শিকার। সাগর ফ্রেশ হয়ে এসে ল্যাপটপে বসে কিছুক্ষণ কাজ করলো। পাখি এসে খেতে যাবার জন্য ডাকলেও সাগর খেতে চায় না। ফলে পাখি রুমে এসে খাবার দিয়ে যায়। সাগর সে খাবারের দিকে ফিরেও তাকায় না। সে মনোযোগ দিয়ে আবার আগের মতো করে কাজ করে যাচ্ছে। খাবারের কি দোষ বলুন? খেয়ে নিন, খাবার তো আর কোনো কিছু করেনি। সাগর এবার রেগে গিয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। কলি সাগরের আকম্বিক কাণ্ডে ভরকে গেল। তাহলে কি আমার দোষ? বলো কলি, আমি কি করেছি? সব দিক দিয়ে সাফার করছি আমি। নিজের স্ত্রীর থেকে দূরে গিয়ে তোমার সঙ্গে থাকতে হচ্ছে। প্রিয়তা যে কতটা কষ্ট পাচ্ছে সেটা কি আমি জানি না? বলো। জানি না ও খেয়েছে কিনা, আর আমি এখানে খেয়ে দিয়ে শান্তিতে ঘুমাবো? আপনার মতন আমিও যে অসহায় সাগর, কিচ্ছু করার নেই। আমাদের হাতে এখন শুধু ওই লোকটিকে খুঁজে আমাদের এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। সাগর কলির কথার কোনো প্রতি উত্তর না করেই বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা হাতে নিয়ে এলো। যা দেখে কলি সাগরের প্রশ্ন করলো। আপনি কাঁথা বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? কলি, একটা কথা ভুলে যেও না, প্রিয়তা আমার স্ত্রী, তুমি নও। সুতরাং এসব কথা বলবে না। এই বিয়ে না করেও বিয়ে বিয়ে নাটকটা যে কী কারণে করতে হয়েছে আমাদের, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। যখন জানোই অজানা নয়, তাহলে ফের এসব বলবে না। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বারান্দায় শুয়ে পড়ছি। ঠিক আছে, যেমনটি বলবেন আপনি। আমারও ভালো লাগছে না এসব করতে। জানি না কবে পরিত্রাণ পাবো। এই রাতের আধার কেটে যেমন সকাল আসবে, ঠিক তেমনইভাবেও একদিন আমাদের দুজনের জীবনে আলো আসবে। সে প্রতীক্ষাই করছি আমি। সাগর নিঃশব্দে বারান্দায় গিয়ে শুয়ে পড়ল। দু চোখের পাতা এক করার চেষ্টা করেও পারছে না। বারংবার প্রিয়তার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। ব্যবসায়ের কারণে দূরে থাকলেও সাগর ঘুমানোর কখনোই প্রিয়তাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতো না। আজকে যেন প্রিয়তা থেকেও না থাকার কষ্ট হচ্ছে খুব করে। শুধু মনে মনে প্রার্থনা করে যাচ্ছে শীঘ্রই যেন সেই লোকটিকে খুঁজে পায়, কারো যেন কোনো বিপদ না ঘটে। সকালবেলা আগের ন্যায় সাগর তার সকল কাজকর্ম সেরে অফিসে চলে গেলেন। আমিও আমার কাজ মানে রান্নাঘরের সকল কাজ সেরে নিজের রুমে বসে আছি। এমন সময় একটা কল আসলো অপরিচিত নম্বর থেকে। তোর স্বামীকে বলে দে যাতে আমাদের ব্যাপারে বেশি নাক না গলায়। তাকে যা করতে বলা হয়েছে সে যেন শুধুমাত্র সেটাই করে। যদি বেফাস কিছু করে তো তার প্রাণপ্রিয় বোন আছে না, ওর 12টা বাজিয়ে দিব, তা ওর বাচ্চা সমেত, বুঝেছিস? আমি কিছু প্রতিউত্তর করব তার আগেই ফোন কেটে দেওয়া হলো, যার দরুন আমি কিছু জিজ্ঞেস করার কোনো সুযোগ অবধি পেলাম না। তবে লোকটির বলা কথা কিছু বুঝতে পারছি না। ননদ বলতে আমার এক ননদ তো বাসায়ই ছিল, কালকে শ্বশুরবাড়িতে চলে গেছে। আর ছোট ননদের তো রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, এখনো ধুমধাম করে বিয়ে দেওয়ার বাকি আছে। আমার ননদের হবু শাশুড়ি মা অসুস্থ ছিলেন, সেজন্য আরও কয়েক মাস আগে রুষা সেখানে ছিল, কিন্তু এখন তো পড়াশোনার জন্য আবারও বাইরে চলে গেছে। তাহলে ওর কি ক্ষতি হয়েছে? মনের মধ্যে থাকা ভয় আরও
ক্রমশ বেড়ে যাচ্ছে। এত চিন্তা নিয়ে থাকতে পারছি না। রুষা এখনো শ্বশুর বাড়িতে নেই, সেখান থেকে আরো কয়েক মাস আগে চলে গেছে, তাহলে এখন কোথায়? কলেজে যাবার জন্য রুষা ঢাকায় ওর কাজিনের সঙ্গে থাকতো। ওর কাজিনও একাই ছিল। রুষা জেদ ধরে সেখানে গিয়েছে। ওখান থেকে কলেজ কাছে হয় বলে রুষা আমাকে কল করে আমার সঙ্গে কথা বলে। সবই ঠিকঠাক আছে, কিন্তু আজ প্রায় 3-4 দিন হয়ে যাচ্ছে রুষার কোনো খোঁজ নেই। ওর কাজিনকে ফোন দিতেই ফোন বন্ধ বলল। আমি উপায় না পেয়ে সেই অচেনা নম্বরে কল করতেই ফোন বন্ধ আছে বলছে। এবার মনের মধ্যে থাকা ভয়টা বেশ তীব্র হলো। বাধ্য হয়ে সাগরকে কল করলাম, কিন্তু কল বেজে যাচ্ছে, সাগরের ফোন রিসিভ করার কোনো নামই নেই। এদিকে আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না। বাড়িতে কাকে বলবো? আমার যা আর দেবর বেড়াতে গেছে, ননদও বাইরে, মা ঘুমাচ্ছে। এত ভয় চিন্তা নিয়ে থাকা সম্ভব নয়। বাধ্য হয়ে আমি সাগরের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। সাগর, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, একটু শোনো। সাগর কাজ করছিল। প্রিয়তাকে এভাবে অফিসে কোনোভাবেই কাম্য করেনি সে। কিছু কি হয়েছে প্রিয়তা? তোমার ফোন এরকম কেন? কতবার ফোন করেছি, ধরোনি। মিটিংয়ে ছিলাম, তাই ধরতে পারিনি। সাগর প্রিয়তার চিন্তিত মুখ দেখে বুঝে গেল ঘটনাটা বেশ অনেক দূর এগিয়েছে। প্রিয়তার কথা মতো প্রিয়তাকে নিয়ে বাইরে গেল। এবার বলো কি হয়েছে? তুমি এরকম করছো কেন? প্রিয়তা সাগরকে সবটা খুলে বলল। সবটা শুনে সাগরের মধ্যে কোনো ভাবান্তর নেই। সে জানে তার ছোট বোন রুষা যেখানে থাকবার কথা সেখানেই আছে। আছে এক ভয়ঙ্কর লোকের কাছে, যে সাগরকে দিয়ে কলির সঙ্গে বিয়ের চক্রান্ত করিয়েছে। অবশ্য সাগর সেটা বিয়ের নাটক বলে উতরে দিয়েছে, কিন্তু রুষা সদ্য জানতে পারে সে মা হতে চলেছিল। সেদিন যখন উৎকণ্ঠা মন দিয়ে সাগরকে সবটা জানিয়েছিল, তার কিছুক্ষণ পরেই রুষাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রিয়তার মতন সাগরের কাছেও ফোন এসেছিল। সাগরও প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু যখন তার বোন আর তার অনাগত বাচ্চার প্রাণের হুমকি দিল, তখন আর স্থির থাকতে পারেনি সাগর। ওই লোকটি শুধু সাগরকে নয়, কলির অসুস্থ মাকেও আটকে রেখেছে। কলি বলতে গেলে অনাথ প্রায়, মা ছাড়া তার কেউ নেই। কোনো রকমে মা মেয়ে দিন যাপন করত, কিন্তু সেই মায়ের যখন বিপদ, কলিও বাধ্য হয়েই বিয়ের নাটকটা করতে সায় দেয় সাগরের সঙ্গে। লোকটি সাগরকে দুটো পথ দেখিয়েছিল, হয় বিয়ে করে আর একটা বউ নিয়ে যাও প্রিয়তার সামনে, নতুবা নিজের বোনের লাশ নিয়ে যাও বাড়িতে। সাগর সেদিন বাধ্য হয়েই বিয়ের নাটকটা করে রুষার প্রাণ বাঁচাতে মিথ্যে বিয়ের ছবি আর কলিকে ওই বাড়িতে নিয়ে যায় সাগর। ও সব বধূ বেশে থাকা ছবি আর কলিকে ওই বাড়িতে নিয়ে যাওয়ায় লোকটি ভেবেছিল সাগর হয়তো সত্যিই কলিকে বিয়ে করে নিয়েছে। লোকটির কথা অনুযায়ী বাড়িতে কাউকে কিছু বলে না। এরপর যখন সাগর ওই লোকটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। কলির সঙ্গে বিয়ের নাটক করবার আগে সাগর চেয়েছিল পুলিশকে সবটা জানাতে, কিন্তু সেই ধুরন্তর লোক তৎক্ষণাৎ একটা ভিডিও পাঠায় সাগরের ফোনে, যে ভিডিওতে দেখা যাচ্ছিল রুষার হাতের উপর টক বগে গরম পানি ফালানো হচ্ছে, আর রুষা ব্যথায় আর্তনাদ করে উঠছে। বোনের এই অবস্থা দেখে সাগরের সাহসে কুলায়নি আর পুলিশের কাছে যাবার। সে তখন একেবারে বাধ্য হয়ে বিয়ে নাটকটা করে, আর তারপর সেই হাতে ব্যান্ডেজ করে ছবি তুলে আবার সাগরের ফোনে দেয়। সাগর বুঝতে পারে ওই লোকটিকে ধরা অত সহজ নয়। সে সব সময় সাগরের উপর নজর রাখে, তাই সাগর এখন বেশ সাবধানে থাকছে। সেদিন সাগরকে ফোনে সব বলেছিল। কখনো সামনে আসেনি সে, যা বলার ফোনেই বলতো, তারপর সিম কার্ড বন্ধ করে দিত। এইসব যন্ত্রণা নিয়ে আছে সাগর, কিন্তু প্রকাশ করতে পারছে না। বাড়িতেও কিছু জানায়নি, মা বাবা সবাই চিন্তা করবে বলে। কিন্তু বিয়ে হয়েছে কালকে, আজকে সহ 2 দিন হয়ে যাচ্ছে। আজকের ভেতর যদি রুষাকে ভালোই বাড়িতে ফিরিয়ে না দেওয়া হয়, সাগর মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার পুলিশ স্টেশনে যাবে সে। ওরই এক বন্ধু পুলিশ, সেখান থেকে সাহায্য নেবে। আপাতত এই বিয়ের চক্করে প্রিয়তা বেশ কষ্টে আছে, তাই এসব বিষয় না বলাই ভালো। তুমি চিন্তা করো না প্রিয়তা, রোষা ঠিক আছে। ওর ফোনটা প্রবলেম দেখা দিচ্ছে। ও আমাকে অন্য কারণে ফোন করে জানিয়েছে আমি টাকা পাঠালেই ও নতুন ফোন কিনবে। এই তো তুমি আসার আগে ওর সঙ্গে কথা হয়েছে, হয়তো কেউ তোমার সঙ্গে মজা করেছে।
বুঝলে? কিন্তু রুষার রুমমেট সে ফোন ধরলো না কেন? ও তো সেখানে নেই, আজকে গ্রামে গেছে, তাই নেটওয়ার্ক পাচ্ছে না বোধহয়। তুমি অত চিন্তা করো না তো। কিন্তু সাগর, কোনো কিন্তু নয় প্রিয়তা, বললাম তো রুষার সঙ্গে আমার কথা হয়েছে, ও ঠিক আছে। এখন অযথা চিন্তা না করে বাড়িতে যাও, আমাকে কাজ করতে দাও। প্রিয়তা আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু সাগর ধমকে বাড়ি পাঠিয়ে দেয় প্রিয়তাকে। সাগরও জানে সে মিথ্যে বলছে, কিন্তু আপাতত তার হাতে মিথ্যে বলা ছাড়া আর অন্য কোনো উপায়ও নেই। প্রিয়তা বাড়িতে এসে টিভি দেখছিল। ঠিক তখনই ওর শাশুড়ি মা কটু কথা শোনাতে শুরু করে কাজ করার জন্য। যেহেতু ওনার ছোট বৌমা নেই, তাই প্রিয়তার উপর এসে চটেছেন বিনা কারণেই, যেন প্রিয়তাকে দেখতেই পারেন না। ওপর থেকে সবটা অবলোক করছিল কলি। এবার নিচে নামলো। আচ্ছা, শাশুড়ি মা যদি শুনেন আপনার বংশধর আসবে, তখন কেমন লাগবে আপনার? কলির কথা শুনে এক মুহূর্তের জন্য পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মানে সাগরের কলির সঙ্গে সম্পর্কটা গভীরে বেশ অনেক আগেই গড়িয়েছে। কেমন লাগবে মানে? তুমি যা বলবে আমি তো তাই করব, বুঝেছো বৌমা? তুমি দেখতে এত সুন্দর, তোমার বাচ্চা কাচ্চা অনেক সুন্দর হবে, দেখো। তো ঠিক আছে মা, শুনুন, আমি 4-3 মাসের গর্ভবতী। তাহলে প্রিয়তা ভাবিকে যে কাজগুলো করার জন্য বকছিলেন, সেগুলো বাদ দিয়ে এখন আমার জন্য আমের আচার তৈরি করুন তো। জানেনই তো এই সময় আচার খেতে কতটা ভালো লাগে। আর আমি কাজ করতে পারবো না যদি বাচ্চার ক্ষতি হয়। প্রিয়তা ভাবি কেমন যেন, তাই আমি চাই আপনি আচার করবেন। আর শুনুন, আমের মোরব্বা, টক ঝাল সব রকমের আচার করবেন, কেমন মা? কলির কথা শুনে সাগরের মায়ের মুখ নিমিষেই কালো হয়ে গেল। সবগুলো আমি করব বৌমা। সুন্দর টুকটুকে বংশধর চাইলে এটা তো করতেই হবে, তাই না? বলুন। আচ্ছা, যাচ্ছি। বৌমা, এবার দেখিস তোর শাশুড়ি বুঝবে, কত ধানে কত চাল। বলছিলাম না বুঝবে? বোঝার পালা এসে পড়েছে। শাশুড়ি মা চলে যেতেই আমি নিজের রুমে এসে বসে রইলাম। এই পর্যন্ত ভাতটুকুও বেড়ে খেতে হয়নি আম্মাকে, অথচ আজকে কলি ওনাকে আচার বানাতে বললেন। রত্না বেগম আমের মোরব্বা করতে আম কাটতে গিয়ে হাতের একাংশ কেটে ফেলেছেন। পুরো বাড়ি জুড়ে চিৎকার করা শুরু করে দিয়েছেন এটা নিয়ে। রত্না বেগমের চিৎকারের আওয়াজ শুনে কলি, প্রিয়তা সবাই নিচে নেমে আসলো। প্রিয়তার শাশুড়ি মায়ের চিৎকারের আওয়াজ শুনে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কাছে গেল কি হয়েছে সেটা দেখার জন্য। আরে, এত ব্যস্ত হচ্ছ কেন? একটু ব্যান্ডেজ করে দাও, ঠিক হয়ে যাবে। বেশ, বুঝতে পারছি কলির কোনো কিছু যাবে আসবে না, এটা সে এই 2 দিনের ব্যবহারেই বুঝে গেছে। কলি মেয়েটা নিজের স্বার্থ বোঝে, যার ফল গতকাল সকালেই বুঝেছি। মায়ের বয়সে একজন মহিলার হাত কেটে যাওয়া সত্ত্বেও যে কি করে এভাবে বলছে বুঝতেই পারছি না। আমি কলির কথা আমলে না নিয়ে মায়ের হাতে ব্যান্ডেজ করে দেই। মা কিছু বলে না, চুপচাপ ভাবে রয়েছে। হয়তো কিছু বলার নেই, কলি যে ওনার আদরের বৌমা। হয়তো এতক্ষণে আমি হলে উনি যে কি করতো নিজেরও অজানা। আম্মা, এবার আপনি একটু বসুন তো। প্রিয়তা ভাবি আম কেটে দিবেনে, আপনি খালি মোরব্বাটা করবেন, বুঝলেন তো? আমার হাত কেটে গিয়েছে, এর পরেও বলবে তুমি? আরে শাশুড়ি মা, বংশধর চাইলে তো একটু আধটু কষ্ট করতেই হবে, তাই না? বলুন, আপনি কাজে লেগে পড়ুন তো, আমি রুমে যাচ্ছি। কলি উপরে চলে গেল। মায়ের মুখখানি মলিন হয়ে গেল কলির কথা শুনে। তবুও মা কিছু বলল না কলিকে, অথচ আমি হলে এতক্ষণ আমার উপর চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে নিতেন উনি। আমার কাজকর্ম, এমনকি মাকে নিয়েও উনি কোনো কথা বলতে ছাড় দিতেন না। তবুও আমি আম কাটতে বসে পড়লাম। প্রিয়তা, তুমি বসলে যে? সে আপনার আদরের বৌমা যতই বলুক কাজ করতে, আমি তো জানি আপনার কষ্ট হবে। এই গরমের মধ্যে রান্নাঘরে যেতে পারবেন না, তার উপর আপনার হাতও কেটে গেছে। আপনি চিন্তা করবেন না, কলির তো আচার খাওয়া নিয়ে কথা, তাই না? সে আমি করে দিচ্ছি, আপনি নিজের রুমে গিয়ে বিশ্রাম নিন। আচার বানানো শেষ হলে তখন না হয় কলিকে গিয়ে বলবেন আপনি করেছেন। যা ভালো বুঝো। ব্যাস, আমার শাশুড়ি মা চলে গেলেন নিজের রুমে। কিন্তু আমি নিশ্চিত এই কথাটা যদি কলি বলতো, উনি আহ্লাদে আটখানা হয়ে যেতেন। শুধু আমার বেলায় কেন যে উনি এরকম করেন সেটা আমারও অজানা।
কলি সাগরের রুমে বসেছিল। হঠাৎ চোখ যায় পুরনো একটা ছবির দিকে। সেখানে সাগর আর প্রিয়তার হাস্যোজ্জ্বল মুখ ভেসে আছে। দেখেই বোঝা যাচ্ছে দুজনে কতটা সুখী। শুধু মাঝখান দিয়ে সে এসে গড়বড় করে দিল সবটা। কিন্তু এটা করা ছাড়া তার নিজের কাছেও তো অন্য কোনো উপায় ছিল না আর।